আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে জানাচ্ছি এক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা। আজকে আমরা কথা বলবো সার্জারি ভাইবা সেশন নিয়ে। আর আজকে আমাদের এই সার্জারি ভাইবা সেশনে আমরা কথা বলবো থাইরয়েড এবং অ্যাড্রেনাল গ্ল্যান্ড, যে আমাদের টপিকটা আছে ওই টপিকটাই নিয়ে। আপনাদের অনেক ধন্যবাদ, আপনারা আমার সাথে যুক্ত হয়েছেন। আজকে আমাদের সাথে এই টপিকটা নিয়ে কথা বলার জন্য যুক্ত হয়েছেন আমাদের শ্রদ্ধেয় ডক্টর উম্মে হুমায়রা ম্যাডাম। ম্যাডাম এমবিবিএস এবং এফসিপিএস প্লাস্টিক অ্যান্ড রিকনস্ট্রাকটিভ সার্জারি। অ্যান্ড ম্যাম এখন বর্তমানে কর্মরত আছেন জাপান ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে। ম্যাডাম আপনাকে অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ম্যাডাম। ম্যাডাম কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। রেদওয়ান ম্যাডাম ভালো এই আছো? করোনা, জি ম্যাডাম আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ম্যাডাম এই করোনা মহামারীতে আমাদের স্টুডেন্টরা সবাই বাসায় অবস্থান করছে। তো আমাদের এই বাসা অবস্থান করার কারণে আমাদের পড়াশোনাটা সেই 6 মাস ধরে অনলাইন বেসড একটা পড়াশোনা হয়ে গেছে। আমরা অনলাইনে আমাদের দেশ বিদেশের যত আমাদের টিচাররা আছেন, সম্মানিত মেন্টররা আছেন, ওনারা আমাদেরকে অনেক হেল্প করছেন। আমাদেরকে আপনারা এই যে অনেক কষ্ট করে হলো আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়ে আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন। তারই ধারাবাহিকতায় ম্যাডাম আজকে আমাদের এই সেশনটা, আজকে ম্যাডাম আমরা কথা বলবো সার্জারি ভাইবা সেশন থাইরয়েড এবং অ্যাড্রেনাল গ্ল্যান্ড নিয়ে। তো ম্যাডাম আমরা কথা না বাড়িয়ে আমরা সরাসরি সেশনে চলে যাই। ম্যাডাম, থাইরয়েড এবং অ্যাড্রেনাল গ্ল্যান্ড এই বিষয়ে আসলে ভাইবাতে কি ধরনের প্রশ্ন আসলে করা হয় স্টুডেন্টদের? আপনারা তো সব ভাইবা নিয়ে থাকেন ম্যাডাম, তার আমরা যদি একটু জানতে চাই ম্যাডাম ভাইবা সেশনটা কেমন হয়। আসলে আমাদের ওই এন্ডোক্রাইনের যে কার্ডের সেশনটা থাকে সেটাতে আসলে অ্যাকচুয়ালি অ্যাড্রেনাল আগে ছিল, কিন্তু এখন আসলে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের উপরে এত বেশি কোয়েশ্চেন। ইনফ্যাক্ট আমি কয়েকটা বোর্ডের দেখলাম যে অ্যাড্রেনালের তেমন কোনো কোয়েশ্চেন থাকে না। হ্যাঁ, অ্যাড্রেনাল টিউমারের উপরে খুব রেয়ারলি হোয়াট ইজ ফিয়াস ক্রোমোসাইটোমা বলে একটা কোয়েশ্চেন হয়তো থাকতে পারে, নেম সাম অ্যাড্রেনাল টিউমার্স এটা বলতে থাকতে পারে। এছাড়া অ্যাড্রেনালের অ্যাকচুয়ালি কোয়েশ্চেনই থাকে না। কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডের উপরে, যেহেতু থাইরয়েড একটা ইম্পর্টেন্ট টপিক, থাইরয়েডের উপরে সার্জারিতে বেশ ভালো কোয়েশ্চেন থাকে এবং এন্ডোক্রাইনের যে কার্ডটা কাভার করেই মেইনলি আসলে ব্রেস্ট এবং থাইরয়েডের পোর্শনটা। আর প্যানক্রিয়াস আছে, প্যানক্রিয়াসের কিছু প্যানক্রিয়াটিক টিউমার আছে, কিন্তু প্যানক্রিয়াসের পোর্শন, এন্ডোক্রাইন পোর্শনটা চলে যায় হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়াটিক সার্জারি সিস্টেমের সাথে। তো ওটা জিআইটির সাথে যদি আপনারা হেপাটোবিলিয়ারিটা পড়েন তাহলে ওইদিকে চলে যায় প্যানক্রিয়াসটা। ওগুলোর সাথে পড়লেই ভালো হয়, প্যানক্রিয়াটিক টিউমারটা ওটার সাথে লিঙ্কড। তো এই এন্ডোক্রাইন পার্টে আসলে থাইরয়েড আর ব্রেস্ট প্রচুর কোয়েশ্চেন আসে এবং কোয়েশ্চেনগুলো আসলে থাইরয়েডের কোয়েশ্চেন যেগুলো জাস্ট লাইক ব্রেস্ট, এগুলো হচ্ছে ছোট ছোট করে আনসার করতে হবে, স্পেসিফিক। হ্যাঁ, অনেক ডিটেলসে যাওয়া যাবে না, স্পেসিফিক যেই প্রশ্নটা করা হবে সেই প্রশ্নের উত্তর দিতে হবে এবং সেটার সাথে লিঙ্কড কোয়েশ্চেন আপনার টিচাররাই সাধারণত আপনাকে লিড দিয়ে নিয়ে যায়। সেইভাবেই কোয়েশ্চেনটা আগাতে হয়। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম আমরা যদি এক্ষেত্রে এখন জানতে চাই আসলে থাইরয়েড থেকে কি ধরনের কোশ্চেন আসলে ম্যাম হতে পারে, ম্যাম আপনি যদি একটু বলতেন। থাইরয়েডের কোয়েশ্চেন, রাইট, থাইরয়েডের কিছু কোয়েশ্চেন আমি দেখেছি এবং কোয়েশ্চেনগুলো আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি, যদি সেই অনুসারে আমরা একটু যেতে পারি। ইনফ্যাক্ট থাইরয়েড গ্ল্যান্ডের বেশ কিছু কমন কোয়েশ্চেন্স আছে, যেমন মানে মিডলাইন নেক সোয়েলিং এর 5টা মিডলাইন সোয়েলিং এর কোয়েশ্চেন আসে, যে নেম সাম 5 মিডলাইন সোয়েলিং, যেটা এই কোয়েশ্চেন জিজ্ঞেস করলেই বুঝতে হবে আমাকে থাইরয়েডের সোয়েলিং এর দিকেই যাচ্ছে। তারপরে আপনার কিছু কোয়েশ্চেন আসে, যেমন হোয়াই থাইরয়েড গ্ল্যান্ড মুভস উইথ ডিগ্লুটেশন এবং এরকম। তো আমি একটু কোয়েশ্চেন গুলোতে না যে আনসারের দিকেই চলে যাই। তো ধরেন ফার্স্টে যেটা নেম 5 মিডলাইন নেক সোয়েলিং এর মেইন প্রথমেই বলতে হবে কিন্তু থাইরয়েড মাস। এখন থাইরয়েড মাসের মধ্যেই বা গয়টার, প্রথম কথাটা যদি আপনি গয়টার বলে দেন, থাইরয়েড সোয়েলিং এর আরেক নামই হচ্ছে গয়টার। তো গয়টার যখন আপনি বলে ফেলছেন তাহলে এর ভেতরে থাইরয়েড টিউমার চলে আসছে, থাইরয়েড নডিউল চলে আসছে, থাইরোগ্লসাল সিস্টও কাভার হয়ে যাবে।
হুম, আচ্ছা, এরপর যেটা আসবে, এরপরে সেকেন্ড আপনাকে বলতে হবে কিন্তু লিম্ফ নোড। থার্ড আপনি বলবেন হলো স্যালাইভারি গ্ল্যান্ড বা সাবম্যান্ডিবুলার যে স্যালাইভারি গ্ল্যান্ডটা যদি অনেক বড় হয়ে যায়। এছাড়া থাইরোগ্লসাল সিস্ট, এটা একটা রিডান্ডেন্ট সিস্ট, এটাও বলতে পারেন। এছাড়া আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের যে কোনো সেবাসিয়াস সিস্ট যদি থাকে বা অ্যাজ এ হোল স্কিনের যদি কোনো টিউমার থাকে, তাহলে পরে সেটাও আমরা ওই ইয়ার মধ্যে পড়ে যাবে। তো এখানে আমি একটা পিকচার, রেদওয়ান আমার এই ছবিটা কি জি দেখা যাচ্ছে? জি ম্যাডাম, দেখা যাচ্ছে ম্যাডাম। আচ্ছা, তো এখানে আপনি একটু দেখেন যে থাইরোগ্লসাল ডাক্ট যেটা, সেটা কিন্তু anterior 2/3 অফ দ্য টাং অ্যান্ড posterior 1/3 অফ দ্য টাং এর যে জাংশনে ডেভেলপমেন্টটা যদি আপনারা মনে করেন থাইরয়েডের ডেভেলপমেন্টটা, তাহলে ফোরামেন সিকাম থাকে। তো ফোরামেন সিকামের থেকে কি বলা হয় যে ডেভেলপমেন্টালি কিন্তু থাইরয়েড টিস্যুগুলো আস্তে আস্তে মানে আপনার ইয়ে হয়, মুভ করে হলো অ্যালং দ্য থাইরোগ্লসাল ডাক্ট, এবং হচ্ছে এক্সোক্রাইন পোর্শনটা কিন্তু এই এন্ডোক্রাইন পোর্শনটা কিন্তু এখান থেকে মেজেনকাইমাল টিস্যুগুলো এই ট্রান্সফার হয় অ্যালং দ্য থাইরোগ্লসাল ডাক্ট। তাহলে থাইরোগ্লসাল ডাক্টের যে পাথওয়েটা, হ্যাঁ, এখানে বেগুনি একটা ডাক দিয়ে দেখা, মানে একটা চ্যানেল দিয়ে দেখানো হচ্ছে যে ইন ফ্রন্ট অফ দ্য ট্রাকিয়া এবং ইন ফ্রন্ট অফ দ্য হায়োয়েড বোন প্রথমে, তারপর ট্রাকিয়াল রিং, এবং ফাইনালি ইসমাস অফ দ্য ট্রাকিয়া, এই লেভেল পর্যন্ত কিন্তু এই কি বলে আপনার সেলগুলো মুভ করতে থাকে। হ্যাঁ, যখন এভাবে যখন সেলগুলো মুভ করে, তখন হচ্ছে যে এই অ্যালং দ্য থাইরোগ্লসাল ডাক্টে যে কোনো জায়গায় যদি রেমনেন্ট অফ দ্য থাইরয়েড টিস্যু থেকে যায়, তখন কিন্তু সেইটাই হলো একটা সিস্ট ফর্ম করে। পরবর্তীতে ডিজেনারেশন হয়ে সিস্ট ফর্ম করে। এই জন্য হচ্ছে এগুলোকে বলা হচ্ছে কি থাইরোগ্লসাল সিস্ট। তো থাইরোগ্লসাল ডাক্টের এই পজিশনটা আমাদেরকে কিন্তু মাথায় নিতে হবে। হ্যাঁ, আচ্ছা, এছাড়া আপনার হলো যে এখানে কোয়েশ্চেন আসে যে থাইরোগ্লসাল সিস্টের কোন কোন পজিশন গুলো কমন। হ্যাঁ, সেখানে কিন্তু আসবে এই কথাগুলো যে রেমনেন্টস অফ দ্য থাইরয়েড টিস্যু। আমি যদি একটু আমার লেকচার ক্লাসের কিছু ক্লিপ আপনাদের দেখাই। থাইরয়েড বিশাল চ্যাপ্টার। তো এই যে থাইরোগ্লসাল সিস্টের যে টিপিক্যাল মিডলাইন থাইরয়েড সোয়েলিং, হ্যাঁ, মিডলাইন সোয়েলিং একটা থাইরোগ্লসাল সিস্ট। হ্যাঁ, এই সিস্টটা থাকে হচ্ছে যে স্পেসিমেনটা হয় এরকম, জাস্ট লাইক এ গ্যাংলিয়ন সিস্ট যেরকম। রিদওয়ান দেখা যাচ্ছে না ছবিগুলো জি ম্যাডাম, দেখা থাইরোগ্লসাল যাচ্ছে। সিস্টেম? জি ম্যাডাম, রাইট। জি। হ্যাঁ, তো এইখানে এই সোয়েলিংটাও থাইরয়েড সোয়েলিং এর মতোই মুভস উইথ ডিগ্লুটিশন, এবং এই সোয়েলিংটা আপনার বিভিন্ন পজিশনে, হ্যাঁ, বিভিন্ন পজিশনে থাকতে পারে। এটা কমন সাইট হচ্ছে ম্যাডাম শুনতে পাচ্ছেন?
রেদওয়ান আর কি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম মনে হয়। জি ম্যাডাম, আমাদের নেটে নেটে মনে হয় সমস্যা হচ্ছে ম্যাডাম। সমস্যা নেই ম্যাডাম, আমরা আবার শুরু করি। আচ্ছা, জি হ্যাঁ। ম্যাডাম। তো যেটা আমি আপনাকে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে একটা জিনিস একটু বুঝতে হবে, এই কোয়েশ্চেনটা কিন্তু খুব বারবার আসবে শর্ট কেসে যখন স্ক্রিনটা কি থাইরয়েড। শেয়ার করবেন ম্যাডাম? স্ক্রিনটা চলে হ্যাঁ, গেছে আবার। না ঠিক আছে, অসুবিধা নেই। আমি আচ্ছা। একটু একটু বলি যে থাইরয়েড থাইরয়েড যদি আমার শর্ট কেস আসে, যদি ভাইবা আসে, এই কোয়েশ্চেনটা বারবার আসবে যে বলা হচ্ছে যে থাইরয়েড গ্ল্যান্ডটা কিন্তু মুভস উইথ ডিগ্লুটিশন কেন? কারণ হচ্ছে যে সার্ভাইকাল যে ফাসাটা থাকে এটা কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডটাকে পুরো জাস্ট এনক্লোজ করে রাখে। হ্যাঁ, জাস্ট লাইক এ ইনভেস্টিং ফাসার মতো এনক্লোজ করে রাখে, এবং এনক্লোজ করে রাখার জন্য এটা কি করে যে দুইটা লিগামেন্টস থাকে। হ্যাঁ, একটা হচ্ছে যে লিগামেন্ট সাসপেন্সরি লিগামেন্ট, আর একটা হচ্ছে বেরিজ লিগামেন্ট। এই দুইটা লিগামেন্ট আসলে ওপরে এবং নিচে, হ্যাঁ, একটা ট্রাকিয়াল প্রিট্রাকিয়াল ফাসার সাথে থাইরয়েড গ্ল্যান্ডকে অ্যাটাচ করে রাখে, আর একটা হায়োয়েড বডির বোনসের সাথে অ্যাটাচ করে থাকে লিগামেন্ট অফ বেরি। তো এই দুইটা লিগামেন্ট যেহেতু আমাদের থাইরয়েড গ্ল্যান্ডকে একটা ফিক্সড পজিশনে রাখে, সেই জন্য থাইরয়েড গ্ল্যান্ডটা ডিগ্লুটিশনে যখন ট্রাকিয়া মুভ করে তখন কিনা এই থাইরয়েড গ্ল্যান্ডটা মুভ করে। তাহলে আনসারটা কি হবে যে লিগামেন্ট অফ বেরি অ্যান্ড প্রিট্রাকিয়াল ফাসা আর কিপস দ্য থাইরয়েড গ্ল্যান্ড ফার্মলি অ্যাটাচ টু দ্য ক্রিকয়েড কার্টিলেজ অ্যান্ড আপার ট্রাকিয়াল রিংস। ঠিক আছে? হ্যাঁ, এবং ওই যে যেটা আমি আপনাকে বলছিলাম যে ডিপ সার্ভাইকাল ফাসা কি করে, গ্ল্যান্ডটাকে ইনভেস্ট করে রাখে। এটাই হচ্ছে যে প্রিট্রাকিয়াল ফাসা পিছনের দিকে থাকে। তো এই লিগামেন্ট অফ বেরি এবং প্রিট্রাকিয়াল ফাসা যেহেতু অ্যাটাচ থাকে, সেজন্য এই ডিগ্লুটিশনে কি করে, আপনার থাইরয়েড গ্ল্যান্ডটা যখন থাইরয়েড গ্ল্যান্ড মুভ করে তখন এটার সাথে কিন্তু মানে সরি ট্রাকিয়া যখন মুভ করে তখন এটার সাথে থাইরয়েড গ্ল্যান্ডটাও মুভ করে। জাস্ট এইটারই সেম কারণের জন্যই আমাদের যে থাইরোগ্লসাল সিস্ট আছে, সেই থাইরোগ্লসাল সিস্টটাও কিন্তু ডিগ্লুটিশনে মুভ করে। এরপরে একটা কমন কোয়েশ্চেন্স আমাদেরকে ফেস করতে হয় ভাইভাতে, সেটা হচ্ছে যে থাইরয়েডের বিভিন্ন ধরনের নোডিউলস আছে। যখন আমরা টক্সিক সলিটারি নোডিউল, নন টক্সিক সলিটারি নোডিউল, দুই ধরনের নোডিউল হতে পারে, এবং রেডিও আইসোটোপের উপরে যদি আমরা ডিপেন্ড করে থাইরয়েড গ্ল্যান্ডকে তিন ভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে হট, একটা হচ্ছে ওয়ার্ম, আর একটা হলো কোল্ড। হট, ওয়ার্ম অ্যান্ড কোল্ড। এখন আপনার মনে রাখতে হবে ওয়ার্মটা কিন্তু একটা মাঝামাঝি। ওয়ার্মটা আপনি ভাবতে পারেন যে একটা নর্মালটাকে আমি কি যদি ওয়ার্ম ধরি, তাহলে কোল্ডটা হচ্ছে যে দেখেন হাইপো ফাংশনিং, আর হটটা হচ্ছে কি হাইপার ফাংশনিং। তাহলে আমরা আবার ডেফিনেশন বা পয়েন্টস গুলোতে চলে যাই। প্রথমে আমাদের বলা হচ্ছে হোয়াট ইজ হট নোডিউল। হট নোডিউলটা সাধারণত টক্সিক নোডিউল, হাইপার অ্যাক্টিভ। ঠিক আছে? হ্যাঁ, এইখানে দেখা যায় যেহেতু ও কি করে, অনেক বেশি রেডিও অ্যাক্টিভ আয়োডিন, এটা রেডিও অ্যাক্টিভ, এবং ও রেডিও আইসোটোপকে বেশি বেশি আপটেক করে, যেটা কিনা হট নোডিউল। এই জন্য হট নোডিউল দেখেন খুব নর্মাল পাশের স্ট্রাকচারের থেকে অনেক বেশি ডার্ক স্টেইন ইমেজ দেয়। ঠিক আছে? হোয়ারএজ কোল্ড নোডিউল জাস্ট অপোজিট। কোল্ড নোডিউলটা বলা হচ্ছে এটা নন ফাংশনিং নোডিউল, এটা আইসোটোপ আপটেক করে না, এবং এটা নন ফাংশনিং এবং আন্ডার অ্যাক্টিভ। ঠিক আছে? তাহলে ওয়ার্ম নোডিউল সেটা কি অ্যাক্টিভ, এবং ও থাইরয়েড কি কম্পোজড অফ নর্মাল থাইরয়েড টিস্যু, এবং সে যদি ফাংশনিং রেডিও অ্যাক্টিভ আয়োডিন আপটেকও করে, তাহলেও কি করে, এটা একটা নর্মাল লেভেলে করে।
তাহলে এই 3টা পয়েন্ট দিয়ে আমরা বলবো যে কোয়েশ্চেন যদি থাকে, আমাকে কোয়েশ্চেন যেগুলো সাইকা এবং নিয়া যেগুলো যেগুলো যে কোয়েশ্চেন গুলো কালেক্ট করে দিয়েছিল, তার মধ্যে একটা কোয়েশ্চেন এটা ছিল যে হট, ওয়ার্ম এবং কোল্ড নডিউল গুলো কোনগুলো। হ্যাঁ, তাহলে এটা হবে সেটার আনসার। ঠিক আছে, তাহলে নেক্সটটাতে চলে যাই। জি ম্যাডাম। নেক্সটে একটা কোয়েশ্চেন আসছে, এই কোয়েশ্চেনটা বারে বারে আপনাদেরকে জিজ্ঞাসা করা হয়, সেটা হচ্ছে হোয়াট আর দ্য কমন সিমটমস অফ হাইপারথাইরয়েডিজম। এইখানে হাইপারথাইরয়েডিজমের কমন সিমটমস এর মধ্যে যেটা আমরা জানি, এটা আমরা মোটামুটি সবারই মুখস্থ, তারপরেও যেহেতু একটা ক্লাস আমরা এটা রিক্যাপিচুলেট করব। নাম্বার 1, যদি আপনারা যদি সিস্টেম ওয়াইজ চিন্তা করেন এবং সিস্টেম ওয়াইজ মনে রাখেন, তাহলে পরে অনেক সুন্দরভাবে জিনিসগুলো মনে থাকবে। আর সিস্টেম ওয়াইজ না পড়লে তখন কি এলোমেলো হয়ে যাবে, ভাইবা বোর্ডে বলতে পারবেন না। সিস্টেম ধরে যদি বলতে চান তাহলে দুইটা দুইটা করে পয়েন্টও যদি বলেন, দেখবেন যে 7-8টা পয়েন্ট বলা হয়ে গিয়েছে। তখন অনেক সময় টিচাররা আপনাদেরকে স্কেপ করে কোশ্চেন। তাহলে 1 নম্বর কথা হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিমটমের মধ্যে ওয়েট লস হয় ইন স্পাইট অফ গুড অ্যাপেটাইট বা হাই অ্যাপেটাইট। এটা কিন্তু খুব ক্যারেক্টারিস্টিক অফ হাইপারথাইরয়েডিজম। ম্যাক্সিমাম ওয়েট লস এবং লস অফ অ্যাপেটাইট কিসের সিমটমস? এটা হচ্ছে আইদার কি ম্যালিগন্যান্সি অথবা হচ্ছে কি এনিমিয়া। ঠিক আছে, খাবার রুচিও থাকবে না এবং না খেতে খেতে ওয়েট লস করা। কিন্তু হাইপারথাইরয়েডিজমে কিন্তু এটা থেকে ডিফারেন্ট, ওয়েট লস করে কিন্তু সে কিন্তু প্রচুর খিদা খায়, সাথে তার কি হয়, ডায়রিয়া হয়। ঠিক আছে, এই দুইটা সিমটম খুব ইম্পর্টেন্ট প্যাথোগনমিক সিমটম। এরপরে আসছে যেটা কার্ডিওভাস্কুলার সিমটম। এখানে প্যালপিটেশন থাকবে, শর্টনেস অফ ব্রেথ থাকবে। দেখেন ছবিতে দেখাচ্ছে একজন খুব গরম লাগছে, ঘামছে এবং প্রচুর অস্থির। এছাড়া যেটা থাকতে পারে, এনজাইনা থাকতে পারে, কার্ডিয়াক ইরেগুলারিটি বা ওই যে যেটা বলা হলো এই সব রোগীদের ইয়ে থাকে, আপনার অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, সাইনাস টেকিকার্ডিয়া, এই জিনিসগুলো থাকবে। হ্যাঁ, এবং ওভার অ্যাক্টিভিটি এবং ওভার প্যালপিটেশনের জন্য কার্ডিয়াক ডিসরিদমিয়া, ইভেন হার্ট ফেলিওরও হতে পারে। আচ্ছা, আমি কি কিছু, আচ্ছা সিএনএস সিমটমস। সিএনএস সিমটমস এর মধ্যে আনডিউ ফ্যাটিক, মানে প্রচুর এক্সশন আসবে রুগী, যেহেতু হাইপার মেটাবলিজম হতে থাকে, এই জন্য মেটাবলিজম বেশি হওয়ার কারণে রুগীর প্রচুর মাসেল উইকনেস এবং ফলোড বাই ফ্যাটিগেবিলিটি আসে। সাথে কি হয়, সরি, ট্রেমর হতে পারে, ইনসমনিয়া। ট্রেমর কিন্তু আমরা এক্সামিনেশন যখন করি তখন কিন্তু আমরা ট্রেমরটাকে দেখতে পাই, তাই না? আমরা এক্সামিনেশনে কিন্তু শর্ট কেসে হ্যান্ডের সাইনের মধ্যে ট্রেমরটা দেখি। তো ট্রেমরটা দেখবো, পেশেন্ট কমপ্লেন করবে তার ঘুম হয় না, ইনসমনিয়া। হ্যাঁ, এবং এক্সাজারেট
ডিসকানেক্ট হয়ে যাচ্ছে নাকি বারে বারে? ম্যাডাম শোনা যাচ্ছে এখন? এখন তো শোনা যাচ্ছে। লাস্ট কখন শুনেছেন? ম্যাম অনেক আগেই ম্যাম, আপনি লাস্টে যেটা পড়াচ্ছিলেন না থাইরয়েড নিয়ে, তখনই চলে গেছে ম্যাম। হ্যাঁ, থাইরয়েড নিয়ে বলতে হাইপার থাইরয়েডিজম, থাইরোটক্সিকোসিস। জি ম্যাম, হাইপার থাইরয়েডিজম তখনই। আচ্ছা, তো প্রাইমারি থাইরোটক্সিকোসিস আর সেকেন্ডারি থাইরোটক্সিকোসিসের একটা স্লাইড দেখাচ্ছিলাম, সেটা কি আপনার দেখা দেখা গিয়েছিল? ম্যাম সেটা দেখা গিয়েছিল ম্যাম, কিন্তু পরে শোনা আচ্ছা, যাচ্ছিল না। ওকে। তো এরপরে আমি আর কিছু বলি নাই। আমি আরেকটা যেটা জিনিস ইম্পর্টেন্ট আরেকটা টপিক শেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে থাইরয়েড ফাংশন টেস্ট। হুম, থাইরয়েড ফাংশন টেস্ট যেটা, থাইরয়েড ফাংশন টেস্ট দেখা যাচ্ছে না স্লাইডটা? জি ম্যাডাম, দেখা যাচ্ছে ম্যাডাম। রাইট। থাইরয়েড ফাংশন টেস্টও আরেকটা ইম্পর্টেন্ট। আসলে ভাইবা বোর্ডে কোয়েশ্চেন্স গুলো এমন ভাবে আনসার করতে হবে, সেটা কিন্তু খুব স্পেসিফিক এবং ইম্পর্টেন্ট। 3 4 মানে ক্রনোলজিক্যাল অর্ডার কিন্তু ভাইবা বোর্ডের জন্য খুব ইম্পর্টেন্ট। তো আমি যদি থাইরয়েড ফাংশন টেস্টের মধ্যে প্রথম বলে দিই সেরাম থাইরোগ্লোবিউলিন বা থাইরয়েড সিন্টিগ্রাফি, এই টাইপের টেস্ট আমি যদি ফার্স্টে বলি, তাহলে কিন্তু আমার টিচার ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন, হ্যাঁ, এবং বোঝা যাবে যে আমি আসল জিনিসগুলো ওয়ার্ডে বা ইয়েতে কম যাই। তাহলে T3 T4, সেরাম T3 T4 এবং সেরাম TSH, 4 নম্বর থাইরয়েড অটো অ্যান্টিবডি লেভেল। এই এই টেস্টগুলো কিন্তু থাইরয়েড ফাংশন টেস্টের ইম্পর্টেন্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট। থাইরয়েড সেরাম প্রোটিন বাউন্ড আয়োডিন দরকার নেই, এটা একটু একটু অ্যাডভান্স বা একটু বেশি, কিন্তু এটা আসলে কোনো পয়েন্ট অফ টাইমেই দরকার নাই ভাইবা বোর্ডের জন্য। আপনি ম্যাক্সিমাম এই চার্ট থেকে প্রথম চারটার পর যেটা বলতে পারেন সেটা হচ্ছে থাইরয়েড ইমেজিং। থাইরয়েড ইমেজিংটা যদি আপনি বলেন, তাহলে সেটার মধ্যে এসে যাবে আপনার হচ্ছে যে, হ্যাঁ, এটার ভেতরে যেটা এসে যাবে সেটা হচ্ছে যে থাইরয়েড ইমেজিং এর মধ্যে আসবে আলট্রাসোনোগ্রাম অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড, তারপরে স্ক্যান আসবে। এইগুলো আপনি তখন আপনার থাইরয়েড স্ক্যানের কথা আসলেই তখন ওই কথাটা আসবে যে কোল্ড নডিউল, হট নডিউল এবং ওয়ার্ম নডিউল বলতে আপনি কি বুঝেন, এটা ইন্টারপ্রিটেশন বলতে পারলে দ্যাটস ইট, আর কিচ্ছু লাগবে না। আচ্ছা, এরপর এছাড়া আরো কিছু কোয়েশ্চেন্স ছিল। হ্যাঁ, এখানে একটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আমি আপনাকে বলি, সেটা হলো যে আপনাকে ফার্স্টে যখন থাইরোটক্সিকোসিসে চলে আসলেন, তখন আসলে এখন তো বোর্ডের কোয়েশ্চেনের প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে, স্পেসিফিক কোয়েশ্চেন্স থাকে এবং আসলে আমাদের সময় যেটা ছিল যে টিচাররা একটা টপিক ধরে ওটা ধরে ধরে অনেকক্ষণ আগাতেন এবং অনেক কোয়েশ্চেন করতেন। এখন কিন্তু সেটা করা হয় না, খুব চুজ কোয়েশ্চেন থাকে এবং জাস্ট কোয়েশ্চেনটা পড়বেন, আনসারটা দেবেন। তো আসলে প্রসঙ্গটা এভাবে ওঠে যে যখন একটা পেশেন্টের হাইপারথাইরয়েডিজমের আমি ক্লিনিক্যাল ফিচার্স গুলো দেখলাম, থাইরোটক্সিকোসিসের ক্লিনিক্যাল ফিচার্স গুলো দেখলাম এবং আমি এক্সামিন করেও দেখলাম, তখন আমি কিভাবে শিওর হলাম যে এই পেশেন্টের আসলে হাইপারথাইরয়েড? তাহলে সেকেন্ড কথা আসে যে আপনি কি কি ইনভেস্টিগেশন করবেন। ইনভেস্টিগেশন আপনি বললেন যে স্যার আমি T3 T4 TSH করব। এখানে একটা কোয়েশ্চেন অনেক টিচারের ফেভারিট, সেটা হচ্ছে একটা পরীক্ষা করলে তুমি কি করবে? একটা পরীক্ষা করলে অবশ্যই আমি TSH এটা করব। TSH করলে TSH যদি কমে, তাহলে আমি বুঝতে পারবো যে থাইরয়েড হাইপারথাইরয়েডিজম। TSH যদি বাড়তি থাকে, তাহলে আমি বুঝবো পেশেন্ট হাইপোথাইরয়েডিজম। এখন প্রশ্ন আসে যে একটা পেশেন্ট তোমার কাছে আসলো, তোমার পেশেন্টের গয়টার আছে, তুমি দেখছো যে পেশেন্টের সার্জারি লাগবে, পেশেন্ট তো হাইপার থাইরয়েড অবস্থায় আছে। এখন তুমি কবে সার্জারি করবা, কিভাবে রুগীকে রেডি করবে? কিভাবে রুগীকে রেডি করবে এই কথার সাথে কিন্তু বেশ কিছু কথা রয়ে যাচ্ছে, যে আমি যে কিভাবে রুগীকে প্রিপেয়ার করব, এর মানে হচ্ছে যে আমি আসলে
এর মানে হচ্ছে এটাই যে আমি এই পেশেন্টকে হাইপার থাইরয়েড অবস্থায় আমি পেশেন্টকে সার্জারি করতে পারবো না। কেন পারবো না? কারণ হচ্ছে পেশেন্ট থাইরোটক্সিকোসিস অবস্থায় যদি সার্জারি করি তাহলে এই হাইপার ফাংশনিং থাইরয়েড গ্ল্যান্ডটা ওভার ফাংশনিং হয়ে যাবে এবং তখন একটা মেটাবলিক স্টর্ম, কারণ আমরা জানি সার্জারি হচ্ছে একটা স্ট্রেসফুল কন্ডিশন, এবং যেই থাইরয়েড গ্ল্যান্ডটা অলরেডি হাইপার ফাংশনিং, সে স্ট্রেসে কি করবে, আবার আরো বেশি ওভার ফাংশন করবে, এবং যখনই ওভার ফাংশন করবে তখন এই থাইরোটক্সিকোসিসটা আর নর্মাল লেভেলে থাকবে না। তখন সব সিমটমস গুলো, হার্ট বেশি বেশি কাজ করা শুরু করবে, নার্ভাস সিস্টেম বেশি বেশি কাজ করা শুরু করবে, ওভার অ্যাক্টিভিটি করবে, এবং ফাইনালি যেটা হবে সেটার জন্য হলো পেশেন্ট কিন্তু থাইরোটক্সিক ক্রাইসিস এবং কমা টু ডেথে লিড করতে পারে। এটাকে বলা হয় থাইরয়েড স্টর্ম অথবা থাইরোটক্সিক ক্রাইসিস। তাহলে থাইরোটক্সিক ক্রাইসিস হওয়ার সম্ভাবনা আছে। এখানে থাইরোটক্সিক ক্রাইসিস হওয়ার সম্ভাবনা আছে যখন তুমি বলবে, তখন বলবে, স্যাররা জিজ্ঞেস করবেন যে ওকে, আমি ধরে নিলাম যে তুমি থাইরোটক্সিক ক্রাইসিস অ্যাভয়েড করতে চাও, তাহলে তুমি কি করবে? তখন বলতে হবে যে আমি স্যার হাইপার থাইরয়েড ফাংশনিং বা হাইপার থাইরয়েড, এই থাইরয়েড গ্ল্যান্ডটাকে ইউ থাইরয়েড স্টেটে নেব। আমি আমার পেশেন্টের হাইপার থাইরয়েড স্টেটটাকে ইউ থাইরয়েড স্টেটে নেব। এটা কিন্তু খুব পরীক্ষার একটা পেট কোয়েশ্চেন। আমি ইউ থাইরয়েড স্টেটে নেওয়ার জন্য আমাকে কি করতে হবে? কিছু ড্রাগস দিতে হবে, যেই ড্রাগস গুলো দিলে পরে থাইরয়েড গ্ল্যান্ডটা ইউ থাইরয়েড স্টেটে যায়। তার মানে হচ্ছে আমি কিছু
রেদওয়ান, আমার মনে হয় আমরা বেশ কিছুটা টাইম একটু অফলাইনে ছিলাম। আমি তাহলে ওই প্রসঙ্গটা আমি আরেকবার একটু বলতে চাই। রেদওয়ান, আমাকে কি শোনা যাচ্ছে? জি ম্যাডাম, শোনা যাচ্ছে ম্যাডাম। আচ্ছা, ঠিক আছে। যে আমি একটু ফেসবুকে চেক করছিলাম যে শোনা যাচ্ছিল কিনা। তো ঠিক আছে, তাহলে আমি এটা একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে একটু কথা বলছিলাম যে যদি হাইপার থাইরয়েড হয়ে যায় পেশেন্ট, সেই ক্ষেত্রে থাইরোটক্সিক পেশেন্টটাকে আমি কিভাবে অপারেশনের জন্য রেডি করব। ঠিক আছে, তো এই কথাটাই আমি একটু এক্সপ্লেইন করছিলাম, এর মাঝখানে একটু মনে হয় যে আমি একটু হয়ে গেল। তো থাইরোটক্সিক যে পেশেন্টটাকে আমি যখন প্রিপেয়ার করব, তখন আমাকে কিন্তু কিছু অ্যান্টি থাইরয়েড ড্রাগস দিতে হয়। হ্যাঁ, অ্যান্টি থাইরয়েড ড্রাগস দিতে হয়। সেটার মধ্যে লুগোসায়োডিন, যেটা কি করে থাইরয়েড গ্ল্যান্ডের ভাস্কুলারিটির উপরে কাজ করে এবং ভেসেলগুলো তখন একটু লেস এনগর্জড, লেস ভাস্কুলার হয়ে যায়, তখন কিনা পার অপারেটিভ হেমোরেজটা কমে আসে। এটা লুগোসায়োডিনের কাজ। আরেকটা হচ্ছে অ্যান্টি থাইরয়েড ড্রাগস আমরা 3 দিন আগে থেকে দিতে থাকি, 3 থেকে 5 দিন আগে থেকে। সেটা হচ্ছে কার্বিমাজলটাই কমনলি ইউজ করা হয়। এছাড়া অ্যান্টি থাইরয়েড আদার ড্রাগস আছে, যেমন মেথিমাজল, প্রোপাইল থায়োইউরাসিল। এগুলো সাধারণত কমনলি ইউজ করা হয় না, কমনলি ইউজ করা হয় কার্বিমাজল। এটা সাধারণত ইউজুয়ালি 20 মিলিগ্রাম। এই এই হলো। আওয়াজ চলে গেছে এটা। হ্যাঁ, কোনটা চলে গেল? স্ক্রিন শেয়ার। না না, ঠিক আছে, স্ক্রিন শেয়ার চলে যাচ্ছে, অসুবিধা নেই। আজকে আমাদের একটু ঝামেলা হচ্ছে না। আচ্ছা, তাহলে একটু দেখি কি কি কোয়েশ্চেন আমরা কভার করতে পারলাম। অথবা হ্যাঁ, ক্লাসিফাই থাইরয়েড, কোল্ড নডিউলটা আমরা পড়েছি। পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনস পার্শিয়াল থাইরয়েডেক্টমি, এটা একটা খুবই ইম্পর্টেন্ট টপিক। এটা আমি তোমাদেরকে বলি। পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনস যেটা, সেটা হচ্ছে পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনস এর মধ্যে একটা কমন কমপ্লিকেশন যেটা শুনতে চাওয়া হয়, সেটা হচ্ছে রিঅ্যাকশনারি হেমোরেজ। তো রিঅ্যাকশনারি হেমোরেজ আমরা সবাই জানি, তোমাদের ইভেন জেনারেল সার্জারি যখন ভাইভাতে কোয়েশ্চেন গুলো থাকবে, তখন তোমাকে কিন্তু প্রাইমারি হেমোরেজ, রিঅ্যাকশনারি হেমোরেজ, সেকেন্ডারি হেমোরেজ কোয়েশ্চেন জিজ্ঞেস করা হবে। তো রিঅ্যাকশনারি হেমোরেজটা হয়ই হচ্ছে যে 24 আওয়ার্স এর পর থেকে 72 আওয়ার্স বা 3 দিন পর্যন্ত। তাহলে এই টাইমটাতে কি হবে? স্লিপেজ অফ লাইগেচার, রিমুভাল অফ ক্লট, তারপরে হচ্ছে যে ডায়াথার্মি যে ব্লক হয়ে থাকে সেটা ছুটে যাওয়া, প্রেশার বেড়ে গেলে ভেসেলে রাপচার হওয়া, এই জিনিসগুলো হতে থাকে। তো এই সময়ে যেটা হতে পারে সেটা হচ্ছে, যেহেতু হেড নেক রিজিয়নটা হচ্ছে আমাদের হাই ব্লাড ফ্লো, হাই প্রেশার ব্লাড ফ্লো থাকে। সো এইসব জায়গায় সার্জারিতে, বিশেষ করে থাইরয়েড গ্ল্যান্ডের সার্জারিতে, যখন আমরা বিভিন্ন ধরনের সার্জারি করে থাকি, তো থাইরয়েডেক্টমির পরে বা পার্শিয়াল থাইরয়েডেক্টমির পরে, পার্শিয়াল থাইরয়েডেক্টমি বলা মানে কি, সেখানে অনেক বড় বড় ভেসেল আমি লাইগেট করেছি। আর থাইরয়েডেক্টমি করলে তাহলে পুরো থাইরয়েডটাই ফেলে দেওয়া হয়েছে, তাহলে থাইরয়েড টিস্যুর ওপরে বাইট গুলো পড়ে নাই। তো পার্শিয়াল থাইরয়েডেক্টমিতে হেমোরেজের চান্সটা বেশি থাকে। সেই ধরনের হেমোরেজ হয় রিঅ্যাকশনারি হেমোরেজ। এবং এখানে বলা হচ্ছে যে এই টাইপের হেমোরেজকে কিভাবে আমরা, যদি হয় তাহলে রুগী কিভাবে প্রেজেন্ট করবে। রুগী প্রেজেন্ট করবে হচ্ছে যে রেসপিরেটরি ডিস্ট্রেস এবং সোয়েলিং অ্যাট দ্য স্টিচ এরিয়া, এবং স্টিচ এরিয়াতে কি হবে, উজিং অফ দ্য
সেরোস্যাঙ্গুইনাস বা ব্লাড। এবং আরো একটা মজার বিষয় হচ্ছে যে এটা ট্রিটমেন্টটা জিজ্ঞেস করা হয়। ট্রিটমেন্ট কেন জিজ্ঞেস করা হবে? কারণ হচ্ছে এইখানে স্লিপেজ অফ লাইগেচার হয়ে যদি কোনো ব্লিডিং ভেসেল ছুটে যায়, ব্লিডিং ভেসেল ব্লিড করতে থাকে, তাহলে খুব অল্প সময়ের মধ্যে অনেকগুলো হেমাটোমা বা ক্লট জমা হয়ে রেসপিরেটরি ট্র্যাক্টকে হলো চাপ দিতে থাকে বা ট্রাকিয়াকে অক্লুড করতে থাকে। এবং এটাতে তখন হচ্ছে যে রেসপিরেটরি অবস্ট্রাকশন হতে পারে এবং পেশেন্ট কিন্তু এক্সপায়ার করতে পারে। এই সিচুয়েশনে আমাদের ফার্স্ট কি কাজ করতে হবে? প্রথমে বলা হয়, তখন বলা হয় যে তুমি ওয়ার্ডে গেলে, যে দেখলে। এটা যদি কার্ডে কোয়েশ্চেন নাও থাকে, অনেক সময় টিচারদের ফেভারিট কোয়েশ্চেন হওয়ার জন্য টিচাররা কিন্তু জিজ্ঞেস করতে পারে। তখন বলবে তোমাকে, তুমি ওয়ার্ডে গেলে, দেখলে পালস, ব্লাড প্রেশার সব কমে গিয়েছে, সব সিমটমস অফ হেমোরেজিক শকের আছে, তুমি কি স্যালাইন দেবে নাকি আগের দিন বা পরশু দিন থাইরয়েড সার্জারি করা হয়েছিল, ব্যান্ডেজটা চেক করবে। প্রথম কথা হচ্ছে যে আমি ব্যান্ডেজ চেক করব। ব্যান্ডেজ চেক করলে যদি ব্যান্ডেজ সোক থাকে, ব্যান্ডেজ রিমুভ করব। যদি দেখি ব্লাড উজিং হচ্ছে, তাহলে আমি বেড সাইডে থেকেই আমি 1 থেকে 2 থেকে 3টা স্টিচ রিমুভ করে দেব। স্টিচ রিমুভ করে দিয়ে আমি ক্লটটা অ্যাসেপটিক প্রিকশনের সাথে ক্লটটা ইভাকুয়েট করব। ক্লট যদি আমি ইভাকুয়েট করে ফেলি, তাহলে পরে পেশেন্টের রেসপিরেটরি ডিস্ট্রেসটা মানে তাৎক্ষণিকভাবে বা স্পন্টেনিয়াসলি রিলিভ হবে। এর সাথে আমরা কি করব? স্টেরাইল কটন প্যাড বা গজ দিয়ে ড্রেসিংটাকে ক্লোজ করব এবং রোগীকে মানে ওটিতে নেওয়ার জন্য ব্যবস্থা করব, ব্লিডিং ভেসেল স্টপ করার জন্য। এবং এর পরে আমি সার্জনকে কল দেব। মানে আমার যে অপারেটিং সার্জন, ওনাকে আমি কল দেওয়ার আগেই স্টিচ রিমুভ করব এবং ক্লট ইভাকুয়েট করব। এটা হচ্ছে ইউনিভার্সালি একসেপ্টেড প্রোটোকল ফর হেমোরেজ, পোস্ট অপারেটিভ হেমোরেজ বা কমপ্লিকেশন। এছাড়া পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনের মধ্যে আর যেসব কমপ্লিকেশন কমনলি আছে সেগুলো তো আমরা বলবোই। উন্ড ইনফেকশনস হতে পারে, তারপরে হলো যে ডিলেড পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনের মধ্যে একটা কমন কমপ্লিকেশন আছে কি, থাইরয়েড হাইপোথাইরয়েডিজম। যেহেতু টোটাল থাইরয়েডেক্টমি করলে পরে থাইরয়েড ডেফিসিয়েন্সি দেখা দিতে পারে, হ্যাঁ, অ্যাকোয়ার্ড হাইপোথাইরয়েডিজম দেখা দিতে পারে। তখন কি করতে হবে? থাইরয়েড সাপ্লিমেন্ট দিতে হবে লাইফ লং। আর হচ্ছে যে এটা হলো একটা। আর তারপরে ওই যে হেমোরেজ আছে, তারপরে উন্ড ইনফেকশন, এই কমন সাইড কমপ্লিকেশন গুলো, পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনস গুলো বলতে হবে। আর তো এটা বোঝা গেল পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনস এর মধ্যে এই কমপ্লিকেশনসটা জিজ্ঞেস করা হয় এবং এটার ম্যানেজমেন্টের এই কায়দাটা স্যাররা জানতে চান সাধারণত। থাইরয়েড না পড়তে হবে, কিন্তু পড়তে হবে, অনেক পড়তে হবে। সব কোয়েশ্চেন আসলে এভাবে করে বলা যাবে না। আমি যেটা যেটা একটু বুঝার ব্যাপার আছে সেই জায়গাগুলোতেই আমি একটু এমফেসিস দিতে যাচ্ছি। আমার মনে হয় একটু থাইরয়েডের যদি ক্লাসের, বিশেষ করে থাইরোটক্সিক, এখন কি স্লাইডটা দেখা যাচ্ছে? সার্জিক্যাল অ্যানাটমি অফ থাইরয়েড। জি ম্যাডাম, দেখা যাচ্ছে। ওকে, আমি যদি একটু কুইকলি রিভাইজ করে দেই তোমাদের 20টা মিনিট ধরে বা 10-20 মিনিটে, তাহলে মনে হয় কিছুটা উপকার হবে। আমরা জানি সবাই হাইপোথ্যালামাস থেকে টিআরএইচ আসে, সেখান থেকে অ্যান্টেরিয়র পিটুইটারি টিএসএইচ রিলিজ করে, টিএসএইচ এর স্টিমুলেশনে থাইরয়েড থেকে T3 T4 রিলিজ হয় এবং ইনক্রিজ মেটাবলিজম হয়। এই T3 T4 এবং টিএসএইচ এবং হাইপোথ্যালামাস, মানে অ্যান্টেরিয়র পিটুইটারি এবং হাইপোথ্যালামাস বোথ এর উপরে নেগেটিভ ফিডব্যাক মেকানিজম নিয়ে কাজ করে। এই কারণেই যদি আমার T3 T4 বেশি থাকে, তাহলে এইটার রিয়াকশনেই টিএসএইচ কম থাকে। এই জন্য হাইপার থাইরয়েড পেশেন্টের টিএসএইচ কম থাকে। ঠিক আছে? এটা কিন্তু অনেক ক্ষেত্রেই টিচাররা খুব সিম্পলি জানতে চান।
এটা একটু জানতে পারলে ভালো, এটা আমাদের দরকার নেই ঝামেলা। হ্যাঁ, কনজেনিটাল, কমন কনজেনিটাল থাইরয়েড অ্যানোমালিস, এটা অনেক টিচারের খুব ফেভারিট কোয়েশ্চেন। একটোপিক থাইরয়েড হচ্ছে যে থাইরয়েড আদার দেন থাইরয়েড গ্ল্যান্ডের নর্মাল সাইড থেকে যে কোনো জায়গায়, মানে যে কোনো জায়গা তাহলে কোনটা হবে, যে থাইরোগ্লসাল সিস্টের যে পজিশনগুলো ছিল না, সেই পজিশন থাইরোগ্লসাল ডাক্টের পুরো ট্র্যাক ধরে এনিওয়্যার অ্যালং দ্য থাইরোগ্লসাল ট্র্যাকটেই হবে, কিন্তু ডাক্টের ট্র্যাকটেই হবে একটোপিক থাইরয়েডের পজিশন। তো এছাড়া যেটা আসতেছে যে থাইরোগ্লসাল সিস্ট থেকে যদি কানেকশন হয়ে যায় স্কিনে এবং ওপেনিং যায় হচ্ছে টাঙে, তাহলে একটা ফিস্চুলা হয়ে যাবে, থাইরোগ্লসাল ফিস্চুলা। এছাড়া ল্যাটারালি থাইরয়েডের কিছু অ্যাবারেন্ট থাইরয়েড টিস্যু থাকতে পারে। এইগুলো হচ্ছে কনজেনিটাল অ্যানোমালি, আর এগুলো দরকার নেই বলে এখান থেকে একটু থাইরয়েড ক্যান্সারটা, আচ্ছা হ্যাঁ, গয়টারের এখানে গয়টারের ডেফিনেশনটা সবসময় জিজ্ঞেস করা হয় যে সোয়েলিং অফ দ্য নেক, হ্যাঁ, রেজাল্টিং ফ্রম থাইরয়েড এনলার্জমেন্টই হচ্ছে গয়টার, বা এনি থাইরয়েড সোয়েলিং ইজ কল্ড গয়টার, এভাবে করে বললেও হবে। হ্যাঁ, আচ্ছা, গয়টারের কিছু কমন কজ আছে, ফিজিওলজিক্যাল কজ তাছাড়া হলো আয়োডিন ডেফিসিয়েন্সি, অটো ইমিউন থাইরয়েড কিছু কন্ডিশন, রেডিওথেরাপি এটার জন্য খুব রেয়ারলি হয়, এগুলো বলার দরকার নেই। ডায়েটারি হ্যাবিটের মধ্যে ক্যাবেজ আছে কিছু, আর কিছু ড্রাগস আছে। এখন এটা একটা খুব সুন্দর একটা ছোট চার্ট, সেটার মধ্যে টক্সিক বা নন টক্সিক যে কোনোটাই হতে পারে যদি গয়টারটা ডিফিউজ, মাল্টিনোডিউলার, নোডিউলার এবং রিকারেন্ট। এই গেল হচ্ছে যে টক্সিক এবং নন টক্সিক থাইরয়েডের গয়টার। নিওপ্লাজমের মধ্যে চারটা টাইপ আছে, চারটা টাইপ সবাই জিজ্ঞেস করা হয়, প্যাপিলারি, মেডুলারি, ফলিকুলার, অ্যানাপ্লাস্টিক। সবচেয়ে কমন হচ্ছে হলো ফলিকুলার, এবং অ্যানাপ্লাস্টিক হচ্ছে সবচেয়ে খারাপ। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে ইনফ্লামেটরির মধ্যে রিডলস থাইরয়েডাইটিস, হাশিমোটোস থাইরয়েডাইটিস। রিডলস থাইরয়েডাইটিস, হাশিমোটোস থাইরয়েডাইটিস এটা উদাহরণ কমনলি। আর তাছাড়া এই যে থাইরয়েডের ইনফেকশন হতে পারে, থাইরয়েড অ্যাবসেস হতে পারে, এগুলো রেয়ার, এটা ইম্পর্টেন্ট না। থাইরয়েডের গয়টারের নোডিউলার হতে পারে, নোডিউল মানে ডিফিউজ গয়টার হতে পারে, মাল্টি নোডিউলার হতে পারে, নোডিউলার হতে পারে, আর রিকারেন্ট নোডিউল হতে পারে। নিওপ্লাজম ইনফ্লামেটরি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস হচ্ছে টক্সিক ফিচার্স গুলো আমরা ডিসকাস করে ফেলেছি, এটা ডিসকাস করার কিছু নেই। মেথডস গুলো আমরা থাইরয়েডে আলাদা ক্লাস করেছি। হ্যাঁ, এটা একটা চার্ট, এটা যদি তোমরা দেখো যে প্রাইমারি কিছু ফ্যাক্টরস আছে, যেমন ফ্যামিলিয়াল ফ্যাক্টরস, জেনেটিক ফ্যাক্টরস এবং হচ্ছে ফিমেল জেন্ডার, এই টাইপের জায়গাগুলোতে সাধারণত কি হয় যে ডিক্রিজ সেরাম থাইরয়েড থেকে এটা ডিফিউজ এবং ইনহিবিশনের মধ্যে, যেমন হচ্ছে ইনহিবিশন অফ দ্য টিএসএইচ প্রোডাকশন অফ দ্য পিটুইটারি সেল যদি কম থাকে, তাহলে ইলিভেটেড টিএসএইচ লেভেল থেকে অ্যাজ এ হোল থাইরয়েড গ্ল্যান্ডটা ডিফিউজলি হাইপারপ্লাসিয়া হয়, সেই জন্য ডিফিউজ থাইরয়েড গয়টার হবে। কিন্তু কিন্তু যদি কিছু সেকেন্ডারি ফ্যাক্টরস থাকে, যেমন লো আয়োডিন ইনটেক, স্মোকিং, ন্যাচারাল গয়ট্রোজেন, এইগুলোর ক্ষেত্রে না কি হয়, মাঝে মাঝে কিছু গ্রোথ হয় থাইরয়েডের জায়গায় জায়গায়, কিছু কিছু নোডিউল তৈরি হয়, এবং সেটাতে আবার সিস্টিক বা ডিজেনারেশন হয়, কিছু কিছু জায়গায় হেমোরেজ হয়, মানে লুমেনের মধ্যে, এবং এভাবে করে তখন মাল্টিপল সিস্টিক অ্যাপিয়ারেন্স হয়ে একটা নোডিউলার অ্যাপিয়ারেন্স দেখা যায়। হ্যাঁ, তখন মাল্টি নোডিউলার গয়টার সৃষ্টি করে। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস যে হ্যাঁ স্টেজেস, এটার জন্য এটা বলা হচ্ছে প্রথমে হাইপারপ্লাসিয়া, হাইপারট্রফি, সাথে ফ্ল্যাকচুয়েশন এবং ফর্মেশন অফ দ্য নডিউল, এই তিনটা কারণের জন্য মাল্টি নোডিউলার হয়।
আচ্ছা, এটা একটা খুব কমন একটা কিছু কিছু টিচারের ফেভারিট কোয়েশ্চেন, যে গয়টারের ট্রিটমেন্ট তুমি কেন করবে? ঠিক আছে, যদি পেশেন্ট ইউথাইরয়েডে থাকে তাহলে কিন্তু কসমেটিক প্রবলেম এটা বলতে হবে। ট্রাকিয়াল অবস্ট্রাকশন যদি হয় তো হলো, আর যদি না হয় তাহলে কসমেটিক প্রবলেমটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটাও বলতে হবে। আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যখন অনেক বড় হয়ে যায় গ্ল্যান্ডটা, তখন ইভেন দো পেশেন্ট ইউথাইরয়েড স্টেটে আছে, পেশেন্টের অনেক বড় গ্ল্যান্ডের ব্লাড সার্কুলেশন মেনটেন করতে পারে না, ফলে কিছু কিছু জায়গায় হেমোরেজ এবং কিছু কিছু জায়গায় কি হয়, ডিজেনারেশন, হ্যাঁ, টিউমার নেক্রোসিসের মতো সেন্ট্রাল নেক্রোসিস হয়ে ডিজেনারেশন হয়ে সিস্ট তৈরি করে, এবং এই সিস্টগুলো পরবর্তীতে ম্যালিগন্যান্সিতে কনভার্ট হতে পারে বা ইনফেকশনে কনভার্ট হতে পারে। এই কারণেও কিন্তু মাল্টিনোডিউলার গয়টারের ট্রিটমেন্ট করতে হয়। ইনভেস্টিগেশন আমরা পড়েছি, এখান থেকে যদি আমরা এগিয়ে যাই, ম্যালিগন্যান্সি ইনভেস্টিগেট ম্যাডাম দরকার নেই। একজন প্রশ্ন করেছেন হট কোল্ড বলো। অ্যান্ড ওয়ার্ম নোডিউল আরেকবার যদি হ্যাঁ, বলতেন ম্যাডাম, অ্যাজ এ হোল। হট কোল্ড আর ওয়ার্ম। হট কোল্ড আর ওয়ার্মটা হচ্ছে, হট মানে এটা হলো যে অ্যাকর্ডিং টু দ্য রেডিও অ্যাক্টিভ আয়োডিন আপটেক বাই দ্য থাইরয়েড গ্ল্যান্ড। রেডিও অ্যাক্টিভ আয়োডিন, আমাদের থাইরয়েড গ্ল্যান্ড নর্মালি আয়োডিন আপটেক করে না, করে, সেইটাই যখন ও রেডিও অ্যাক্টিভ আয়োডিন দিয়ে যদি মানে দেওয়া হয়, খাওয়ানো হয়, তখন কি করবে, সরি খাওয়ানো তো হয় না, ইনজেক্ট করা হয়, তাতে করে তখন এই গ্ল্যান্ডটা যখন আপটেক করে, তখন যেইটা যেই অংশগুলো নর্মাল অ্যাক্টিভিটি করে সেটা এক ধরনের ইমেজ দেয়, যেটা কিনা একটু বেশি অ্যাক্টিভিটি করে, বেশি ফাংশনালি অ্যাক্টিভ, সেটা কি বলে আরো একটু ডার্ক স্টেইন নেয়, এবং যেটা কিনা একদমই নট অ্যাক্টিভ সেটা কি করে, সেটা একদম পেল স্টেইন নেয়। সেই এই জিনিসটা অ্যাকর্ডিং টু দ্য আপটেক অফ দ্য রেডিও অ্যাক্টিভ আয়োডিন বা রেডিও আইসোটোপ, এই এই নোডিউলকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে হট নোডিউল। হট নোডিউল হচ্ছে এটা টক্সিক নোডিউল। এখানে সারাউন্ডিং থাইরয়েড টিস্যুগুলো সাধারণত অত বেশি অ্যাক্টিভ থাকে না, এবং নোডিউল যেটা থাকে সেটা অনেক বেশি ওভার অ্যাক্টিভ থাকে, ঠিক আছে। এবং এইখানে খুব ডার্ক স্টেইন দেখা যায়, আমি ছবি দেখিয়েছিলাম। হট নোডিউলটা, যে নর্মালি থাইরয়েডটা একটা হালকা অ্যাশ, কিন্তু হট নোডিউল যেটা সেটা ব্ল্যাক গেল। এরপরে আসেন ওয়ার্ম নোডিউল। ওয়ার্ম নোডিউল আমার আপনার যাদের কোনো থাইরয়েডের ফাংশনের সমস্যা নেই, তার কি থাইরয়েড গ্ল্যান্ড আয়োডিন আপটেক করবে না? অবশ্যই করবে, এবং করলে পরে এ একদম নর্মালি, হ্যাঁ, নর্মাল ফাংশনিং, কিন্তু এবং এটা যদি নডিউলটা থাকে, কিন্তু এটা যদি নর্মাল ফাংশনিং হয়, তাহলে পরে নর্মাল থাইরয়েড গ্ল্যান্ডওয়ালা নোডিউল হয়, যেটা কিনা আমরা যখন একটা সলিটারি থাইরয়েড নোডিউল ইন ইউথাইরয়েড স্টেট, ঠিক আছে। ইউথাইরয়েড আমি তো রোগীকে ক্লিনিক্যালি এক্সামিন করে বুঝবো, আর আমি ইনভেস্টিগেশন করে করব রেডিও অ্যাক্টিভ আয়োডিন আপটেক করলে, তাহলে পরে আমি দেখব যে এসএ করলে দেখবো, আরআইএ এসএ করলে দেখবো যে পেশেন্টের ওয়ার্ম নোডিউল, এই নোডিউল জাস্ট কম্পোজড অফ নর্মাল থাইরয়েড টিস্যু, ইট ইজ অ্যাক্টিভ বাট নর্মাল ফাংশনিং, এবং এটা ওভার অ্যাক্টিভিটি দেখাবে না, আদার থাইরয়েড টিস্যুর সমান সমানই ওর স্টেইনটা দেখাবে। এবার আসেন কোল্ড নোডিউল। কোল্ড নোডিউল যেটা, সেটা হচ্ছে একদম নন ফাংশনিং নোডিউল, এটা আয়োডিন আপটেক করে না, এবং এটা কি আন্ডার অ্যাক্টিভ। আমার মনে হয় আমি বুঝাতে পারছি। এরপর হ্যাঁ, এরপরে আমরা একটু এগিয়ে যাই। সলিটারি নোডিউল, এটা কি প্রশ্ন ছিল? রেট্রোস্টার্নাল গয়টার। আচ্ছা, রেট্রোস্টার্নাল গয়টারটা কি? রেট্রোস্টার্নাল গয়টারটা হলো যখন আমার থাইরয়েড গ্ল্যান্ডটা অনেক বড় হয়ে যাবে, তখন বড় হতে হতে ও নিচের দিকে এক্সটেন্ড করতে থাকে। এখন নিচে তো আমার থোরাক্স,
থোরাক্সের অ্যান্টেরিয়রলি আছে স্টার্নাম এবং ল্যাটারালি আছে কি আমাদের রিবস গুলো। তো স্টার্নামের নিচের দিকে থাইরয়েড এক্সটেন্ড করতে থাকে। বিলো দ্য সুপ্রাস্টার্নাল নচে যদি থাইরয়েড গ্ল্যান্ডটা এক্সটেন্ড করে স্টার্নামের পিছনের দিকে বেড়ে যায় তাহলে পরে ওটাকে রেট্রোস্টার্নাল গয়টার বলে। এটা অনেক সময় জিজ্ঞেস করতে পারে এবং এটাতে ওই যে এটাতে রিমুভ করতেই হবে থাইরয়েড, আদারওয়াইজ ওই যে চেস্টের মধ্যে রেসপিরেটরি প্রবলেমস হওয়া শুরু করবে, মিডিয়াস্টেনাইটিস হবে। হ্যাঁ, এটা সার্জিক্যাল রিমুভাল অফ দ্য রেট্রোস্টার্নাল গয়টারের পোর্শনটা ফেলতে হয়। আচ্ছা, এখানে আর আমাদের কি ছিল, ট্রাকিয়াল ডেভিয়েশন, এগুলো আমাদের ভাইভাতে ধরবে না। থাইরোটক্সিকোসিস হাইপারথাইরয়েডিজমের ডিফারেন্সটা আমরা বললাম। প্রাইমারি থাইরয়েডিজম, সেকেন্ডারি হাইপারথাইরয়েডিজম। এটা হচ্ছে প্রাইমারি হাইপারথাইরয়েডিজমটা হবে শুধু থাইরয়েডের প্যাথোলজির জন্য, আর সেকেন্ডারি হাইপারথাইরয়েডিজমটা যে কোনো কারণে হতে পারে এবং এক্সেসিভ টিএসএইচ আসবে কোত্থেকে, অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে। তাহলে অ্যান্টেরিয়র পিটুইটারি বা তার উপরের লেভেলে যদি প্রবলেম থাকে তাহলে সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম হবে। এবং সেকেন্ডারি হাইপারথাইরয়েডিজমে কিন্তু মনে রাখতে হবে আমার অনেক বেশি সিস্টেমিক ফিচার্স, বিভিন্ন রকম সিস্টেমিক ফিচার্স আসতে পারে। আচ্ছা, থাইরোটক্সিকোসিসের টাইপের মধ্যে ডিফিউজ, টক্সিক আর টক্সিক নোডুল, এগুলো এত বেশি মাথা গুলায় যাবে, দরকার নেই, কারণ এগুলো সার্জারির জন্য যে আমি যেটা বললাম না পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনস, এটা ভেরি ইম্পর্টেন্ট। এটা সার্জারিতে ধরা হয়। প্রিপারেশন অফ থাইরয়েড গ্ল্যান্ড এটা ধরা হয়। থাইরোটক্সিকোসিসের সিমটমস গুলো ধরা হয়। সাইন্স তো পরীক্ষার সময় মানে শর্ট কেসে আসবে, এটা ভাইভাতে ধরা হবে না। এক্সোপথ্যালমাস এটাও ভাইভাতে। প্রিটিবিয়াল মিক্সিডিমাটা যদি কেউ জানতে চায় তাহলে বলা যায় যে প্রিটিবিয়াল মিক্সিডিমাটাও কিন্তু এটা হলো ইউজুয়ালি বায়োল্যাটারাল, সিমেট্রিক্যাল, শাইনি, রেড, থিক এন্ড ড্রাই স্কিন এবং কোর্স হেয়ার হয়। এটা দেখলে একবার ছবি দেখলে সারা জীবন মনে থাকবে। হ্যাঁ, এটা প্রিটিবিয়াল মিক্সিডিমাটা কেন হয়, এটা একটা অটো অ্যান্টিবডি রিয়াকশনের জন্য হয়। থাইরয়েড স্টিমুলেটিং অ্যান্টিবডি ওইখানে থাকে তো ওখানে রিয়াকশন হয়, ঠিক আছে। জাস্ট লাইক এক্সোপথ্যালমাস যেমন চোখের পিছনে রেট্রোঅরবিটাল টিস্যুতে রিয়াকশন হয়ে ইডিমা হয়ে মানে এক্সোপথ্যালমাস হচ্ছে, সেরকম এখানে রিয়াকশন হয়ে মিক্সিডিমা হয়। তারা বিভিন্ন জয়েন্টে রিয়াকশন হয়ে জয়েন্টে সোয়েলিং হতে পারে। অ্যাক্রো মানে কিন্তু জয়েন্ট, হ্যাঁ, তাহলে জয়েন্টে কি দেখা যায়, ক্লাবিং, ফিঙ্গার এবং টোতে ক্লাবিং দেখা যায়, তো অ্যান্টিবডির রিয়াকশন। হ্যাঁ, এগুলো আমাদের সার্জারির জন্য অ্যান্টি থাইরয়েড ড্রাগস এর গুলো বলেছি। আচ্ছা, আরেকটা কথা বলিনি, যেটা হচ্ছে যে থাইরোটক্সিকোসিস এর পেশেন্টদের প্যালপিটেশন থাকে, প্যালপিটেশন থাকে এবং ওদের প্যালপিটেশনের জন্য একটা মানে সিডেটিভস ইউজ করা হয় সো দ্যাট প্যালপিটেশনটা কম হয়। কার্ডিয়াক অ্যাক্টিভিটিটাকে একটু কমায় দেওয়া হয়। এগুলো লাগবে না আমাদের, রিটেনে রেয়ারলি আসতে পারে, দরকার নেই। হাইপোথাইরয়েডিজমের সাইন সিমটম, এটা একটা ভাইবার কোয়েশ্চেন ছিল। হাইপোথাইরয়েডিজমের সাইন সিমটম আমরা ভালো করে জানি, তারপরে একটু জাস্ট রিক্যাপিচুলেট করা যে কোল্ড ইনটলারেন্স থাকবে, প্রেফারেন্স টু দ্য হট থিংস, মেন্টাল লেথার্জিক, এই পেশেন্টগুলো মোটা হবে, লেথার্জিক হবে এবং ওদের কিন্তু ডিফারেন্সের মধ্যে সবকিছুই কম হবে কিন্তু মেনস্ট্রুয়েশন বেশি হবে। আর থাইরোটক্সিকোসিস কিন্তু ডায়রিয়া হয়, ঘাম হয়, খিদা বাড়ে, ওয়েট লস করে, বাট মেনস্ট্রুয়েশনের ক্ষেত্রে ছিল অলিগোমেনোরিয়া, হ্যাঁ, বা অ্যামেনোরিয়া, আর এখানে হচ্ছে কি মেনোরেজিয়া হবে আর কনস্টিপেশন হয়। এছাড়াও সোয়েটিং কমে যায়, ড্রাই স্কিন হয়, ব্রাডিকার্ডিয়া হয়, দেখো সবকিছু কম, ব্রাডিকাইনেশিয়া হয়, মুভমেন্ট কমে যায়, রিফ্লেক্সও কমে যায়।
হ্যাঁ, ক্রিটিনিজমটা হচ্ছে এগুলো তেমন আমাদের পরীক্ষায় তেমন আসে না রিটেনে। রিটেনে ওই জিনিসগুলো বেশি আসে। থাইরয়েড নিওপ্লাজমটা আমরা একটু পড়ে ফেলি। থাইরয়েড নিওপ্লাজম যেটা, সেটা হচ্ছে যে বলা হচ্ছে যে উম মানে টাইপস, হ্যাঁ, বিনাইন আর ম্যালিগন্যান্ট। ফলিকুলার অ্যাডেনোমাটা হচ্ছে বিনাইন, বাদ বাকি ম্যালিগন্যান্ট। ম্যালিগন্যান্টের মধ্যে প্রাইমারি, সেকেন্ডারি, সেকেন্ডারি থাইরয়েড মানে হলো অন্য জায়গা থেকে মেটাস্টেসিস হলো থাইরয়েডে, এটা হলো সেকেন্ডারি গেল। প্রাইমারির মধ্যে যদি ফলিকুলার এপিথেলিয়াম হয় তাহলে হচ্ছে ডিফারেন্সিয়েটেড হলে প্যাপিলারি, আর আনডিফারেন্সিয়েটেড হচ্ছে অ্যানাপ্লাস্টিক। তার মানে আমরা জানি আনডিফারেন্সিয়েটেড ম্যালিগনেন্সি গুলো কিন্তু খারাপ, সেজন্য বলেছিলাম যে অ্যানাপ্লাস্টিকের প্রগনোসিস খারাপ। আর প্যারাফলিকুলার মানে ফলিকুলার বাইরে যে আমাদের প্যারাফলিকুলার সেল, যেখানে আমাদের সি সেল গুলো থাকে, ক্যালসিটোনিন রিলিজ হয়, এই জায়গায় হলো মেডুলারি টিউমার হয়। হ্যাঁ, আরেকটা কথা খুব বেশি টিচাররা জিজ্ঞেস করে, সেটা হচ্ছে প্যাপিলারি কার্সিনোমাতে সবগুলোতেই লোকাল লিম্ফেটিক ব্লাড স্প্রেড ৩টা হতে পারে, কিন্তু এইটা এই লাস্টের যে ৩টা লাইন আছে ভেরি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে প্যাপিলারি কার্সিনোমা যেটা যেটা সেটাতে লিম্ফেটিক স্প্রেড বেশি হয়। ফলিকুলার যেটা কার্সিনোমা সেটাতে ব্লাড স্প্রেড বেশি হয়। আর অ্যানাপ্লাস্টিকের দুইটাই, মানে অ্যানাপ্লাস্টিক খারাপ, ও দুই সাইডটাই নিচ্ছে, কিন্তু প্যাপিলারি লিম্ফেটিক স্প্রেড হয়। এজন্য প্যাপিলারি কার্সিনোমাতে কিন্তু আমরা ইয়ে করব, লিম্ফেটিক ইয়া করব, সার্ভাইকাল লিম্ফ নোডে পুরো টোটাল লিম্ফ নোড ডিসেকশন করব। হ্যাঁ, কিন্তু ফলিকুলারটা মেইনলি মনে রাখতে হবে যে এটা একটা ব্লাড স্প্রেড। এছাড়া ম্যালিগনেন্সিতে তো আলটিমেটলি আমার হলো টোটাল থাইরয়েডেক্টমি উইথ হচ্ছে যে লিম্ফ নোড ডিসেকশন এবং লাইফ লং থাইরয়েড রিপ্লেসমেন্ট, এটাই হচ্ছে ট্রিটমেন্ট। আচ্ছা, ইনভেস্টিগেশন আগে বলে দেই, এফএনএসি করতে পারো, কোর বায়োপসি করতে পারো, আর হলো যে এটাতে এবং লিম্ফ নোড থেকেও এফএনএসি নিতে হবে। রেডিও আইসোটোপ, আচ্ছা এইখানে যেটা তোমাদেরকে তখন বলা হয়নি এক্সাম্পল, যে হট নডিউলের এক্সাম্পল হচ্ছে যে টক্সিক নডিউল। টক্সিক নডিউল গুলো কিন্তু আমার হট নডিউল আসে, ওয়ারেস ম্যালিগনেন্সিতে কিন্তু, ম্যালিগনেন্সিতে মনে রাখতে হবে যে এরা কিন্তু ফাংশনিং থাইরয়েড টিস্যু না, নন ফাংশনিং কিন্তু থাইরয়েড টিস্যু, সেজন্য এগুলো কোল্ড নডিউল। এই জন্য কোল্ড নডিউল আসলে কিন্তু আমাকে ম্যালিগনেন্সি চিন্তা করতে হবে। আচ্ছা, টিএসএইচ এটা দরকার নেই। ক্যালসিফিকেশন আসতে পারে, ফাইন ক্যালসিফিকেশন আসতে পারে, বা মাইক্রো ক্যালসিফিকেশন আমি এক্সরেতে নেকে পেতে পারি। সার্ভাইকাল লিম্ফ নোড গুলো অনেক বড় বড় থাকবে, এবং ওই যে আমাদের মনে আছে কিনা জানি না, বেরি সাইন পজিটিভ হবে, তখন ক্যারোটিড পালসটা আমি কি বলে পাবো না, ক্যারোটিড পালস কিন্তু পাবো না, বেরি সাইন পজিটিভ হবে। এমআরআই ইউজফুল, কারণ এক্সটেন্টটা আমি দেখতে পারি। টিএনএম স্টেজিং থাইরয়েডের লাগে না পরীক্ষাতে, ব্রেস্টেরটাই পুরো ভালো করে, সেটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে ট্রিটমেন্টটা একটু বলি যে টোটাল থাইরয়েডেক্টমি ইজ দ্য ট্রিটমেন্ট অফ চয়েস, সাথে লিম্ফ নোড ডিসেকশন অথবা লিম্ফ নোড ডিসেকশন, এই কথাটুকু বললেই হবে যে টোটাল থাইরয়েডেক্টমি ইজ দ্য ট্রিটমেন্ট অফ চয়েস উইথ লিম্ফ নোড ডিসেকশন। এরপরে কিন্তু আবার কেমোথেরাপি, রেডিওথেরাপি আছে। হ্যাঁ, রেডিওথেরাপি লাগবে। আর কি বলা হচ্ছে যে থাইরয়েড খুব ভাস্কুলার অর্গান, তো ও কি করে ব্লাডে স্প্রেড করে, এজন্য আমাদের দেখা যায় যে বোনসে থাইরয়েডের ইয়েটা মেটাস্টেসিসটা বেশি হয়, এজন্য রেডিওথেরাপি লাগে। বেরি পিকিং এসব টার্ম চলে গেছে। ফলিকুলার কি ছিল, ব্লাড স্প্রেড, কিন্তু কমন না। ফলিকুলার ব্লাড স্প্রেড, সরি, ফলিকুলারের মেইনলি আমরা বলেছিলাম প্যাপিলারি হচ্ছে যে তোমার ইয়ে লিম্ফ নোড, আর ফলিকুলার হচ্ছে ব্লাড স্প্রেড, তাই না? এর মধ্যে আবার আর আর ডিটেলস দরকার নেই, এগুলো দরকার নেই। এই তো ম্যালিগনেন্সি। আচ্ছা, অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা সম্বন্ধে তুই যে একটা কথা বলে দিই। অ্যানাপ্লাস্টিক এক নম্বর হচ্ছে আনডিফারেন্সিয়েটেড। ভেরি অ্যাগ্রেসিভ কার্সিনোমা সাধারণত অনেক বয়স্ক এল্ডারলি ফিমেলসদের হয়।
এই 3-4টা কথা মনে রাখতে হবে। অ্যানাপ্লাস্টিক কার্সিনোমাতে সাধারণত স্ট্রাইডার বা হোর্সনেস অফ ভয়েস হয়। কেন হবে? বিকজ অফ ইনভেশন অফ দ্য রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। ডিসফাসিয়া হবে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভের ইয়ের জন্য, কথা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, স্কিনে ফিক্সিটি হবে কারণ কি? লোকাল ইনভেশনের জন্য। বেরিসাইন পজিটিভ হবে কেন? কারণ হচ্ছে তোমার হচ্ছে ফাসাগুলো ইনভলভ করে ফেলে, ক্যারোটিড শীতের ফাসাটাকে ইনভলভ করে ফেলে এবং সোয়েলিংটা খুবই হার্ড হবে এবং সাধারণত ল্যাটারাল লোব এবং ইসমাসকে ইনভলভ করে। ভেরি শর্ট ডিউরেশন, র্যাপিড প্রোগ্রেসিভ টিউমার। এটা সাধারণত বয়স্ক মহিলাদের হয় এবং ভেরি অ্যাগ্রেসিভ হয়, অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা। আর বলা হচ্ছে কি এটা ব্লাড এবং লিমফেটিক দুইটা স্প্রেডিং করে। প্রগনোসিস ইজ ভেরি পুয়ার এবং এটাতে ট্রিটমেন্ট আসলে মানে খুব রেডিওথেরাপি দেওয়া হতে পারে। আর রেসপিরেটরি যদি অবস্ট্রাকশন করে তাহলে ট্রাকিওস্টমি লাগতে পারে। আচ্ছা, এগুলো আর আমাদের দরকার নেই। থাইরয়েডেক্টমি যদি আমরা শর্টকাটে যাই তাহলে ইন্ডিকেশনস, আচ্ছা টাইপস, এটা অনেক টিচাররা পছন্দ করে। টাইপস কি কি আছে? হেমিথাইরয়েডেক্টমি মানে নেম সাম থাইরয়েড সার্জারিজ। এটা টিচারদের, অনেক টিচাররা স্যাররা সহজ প্রশ্ন জিজ্ঞেস করেন। নেম সাম ব্রেস্ট সার্জারিজ, নেম সাম থাইরয়েড সার্জারিজ। হ্যাঁ, এখানে হেমিথাইরয়েডেক্টমি বলো, সাবটোটাল বলো, পার্শিয়াল বলো, নিয়ার টোটাল বলো, টোটাল বলো। হার্টলে ডানহিল বলতে গেলে ঝামেলা লেগে যাবে, দরকার নেই। আচ্ছা, হেমিথাইরয়েডেক্টমিতে কি করা হয়? ওয়ান এন্টায়ার লোব এবং ইসমাস রিমুভ করা হয়। ওয়ান এন্টায়ার লোব এবং ইসমাস রিমুভ করা হয়। সাধারণত সলিটারি টক্সিক নডিউলে এই ধরনের, সরি, সাধারণত ফলিকুলার কার্সিনোমাতে এই অপারেশনগুলো করা হয়ে থাকে। ফলিকুলারের তো আচ্ছা, এরপরে যেটা বলা হচ্ছে সাবটোটাল। এই টার্মগুলো এখন অনেক বেশি আর প্রশ্ন করা হয় না, তারপরেও যে এই সাবটোটাল, নেয়ার টোটাল আর টোটাল, এইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে এই যে গ্রাম। এই এই এর 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 মানে স্পেশালিটি হয়েছে এই যে এখানে, যে সাবটোটালে 8 গ্রাম অফ টিস্যু রেখে দেয়া হয়। নিয়ার টোটালে জাস্ট প্যারাথাইরয়েডের ওপরে কিছু কিছু নাম কাওয়াজতে টিস্যু রেখে আসা হয়, সেটাকে বলা হয় কি নিয়ার টোটাল থাইরয়েডেক্টমি। আর সাব টোটালে বলা হচ্ছে 8 গ্রাম টিস্যু রেখে দিয়ে আসা হয়, একটা পাল্প অফ ফিঙ্গারে যতটুকু থামবে, যতটুকু টিস্যু হয় অতটুকু টিস্যু রেখে দেয়া আসা হয়। দেখো এখানে পেল দেখাচ্ছে থাইরয়েডের বাকি অংশটুকু, শুধু এতটুকু অংশ দেখাচ্ছে একটু ডার্ক স্টেইন, এতটুকুর পেল জায়গাটুকু, সরি এইটুকু পার্ট রেখে দেওয়া হয়েছে, বলা হচ্ছে 4 থেকে 8 গ্রাম। এটা সাব টোটাল। আর নেয়ার টোটাল যেটা, সেটাতে বলা হচ্ছে যে এটা সাধারণত প্যাপিলারি কার্সিনোমা অফ দ্য থাইরয়েড হয়, থাইরয়েডে করা হয়। এবং এখন না এই এই কনসেপ্ট গুলো চলে গেছে, এখন ওই সারা জীবন রিপ্লেসমেন্ট দেব। আর ডিসেকশনটা এত বেশি সুন্দর করে করা হয় যে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল না প্যারাথাইরয়েড গ্ল্যান্ডটাকে রিমুভ করা হয় না। রিমুভ করা হয় না এবং এটা সুন্দর করে প্রিজার্ভ করা হয়। তো টোটাল থাইরয়েডেক্টমিতে এন্টায়ার থাইরয়েড গ্ল্যান্ড রিমুভ করা হয়, কিন্তু প্যারাথাইরয়েড গ্ল্যান্ডটাকে রাখা হয়। সাধারণত টোটাল থাইরয়েডেক্টমি আমরা ফলিকুলার, মেডুলারি, প্যাপিলারি এগুলোতে করি। আচ্ছা, প্রি অপারেটিভ প্রিপারেশন আমি তোমাদের সাথে বলেছি, সেটা হচ্ছে যে সেটা আচ্ছা, এখন কোন অংশটুকু দেখা যাচ্ছে? স্লাইড কি দেখা যাচ্ছে? রেড ওয়ান। জি আচ্ছা, জি ম্যাডাম, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। আমি এটা একটা পোর্শন ছিল ওটাকে আমি দূর করে দিয়েছি, মানে সরিয়ে দিয়েছি। ব্লাড গ্রুপিং, ক্রস ম্যাচিং, রেগুলার ইনভেস্টিগেশনস এগুলো আমরা করব। এখানে কিছু একদম ইম্পর্টেন্ট চেকলিস্ট আছে, এগুলো তোমরা দেখো। একটা সেকেন্ড পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ইনডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপি করা হয়। ইনডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপি করা হয় কারণ হচ্ছে পেশেন্টের ভোকাল কর্ডটা অ্যাসেস করার জন্য। কারণ যদি ভোকাল কর্ড আগে থেকে ওনার কম্প্রোমাইজ থাকতে পারে ডিউ টু থাইরয়েড ডিজিজ, কিন্তু আমরা যদি আগে ইনডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপ না করি এবং পরবর্তীতে যদি টেম্পোরারি বা পার্মানেন্ট ভয়েস ইম্পেয়ারমেন্ট রোগী ক্লেম করে যে আমার আগে
থেকে ভয়েস ভালো ছিল, কিন্তু এখন আমার ইয়ে নষ্ট হয়েছে। তো এইটাতে কিন্তু তোমাকে ক্লেম করলে পরে তোমাকে এটার জন্য মানে এটা তোমার ডিসক্রেডিট, হ্যাঁ? তাহলে সেই ক্ষেত্রে আমাকে যদি আগে ইনডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপ করা থাকে, তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ ভোকাল কর্ড কম্প্রোমাইজড অর নট। গেল। সেরাম ক্যালসিয়াম এস্টিমেশন করা হয়, কারণ সেরাম ক্যালসিয়াম যদি লেভেল কম থাকে তাহলে পেশেন্টকে ক্যালসিয়াম দিতে হবে, আদারওয়াইজ সাডেন মানে প্যারাফলিকুলার সেলগুলোর ক্যালসিটোনিনের হরমোনের অভাবে সাডেনলি ক্যালসিয়ামটা লো হতে পারে এবং টিটানি হতে পারে। T3 T4 TSH এস্টিমেট করতে হবে কেন, সেটা তো আমরা আগেই আলাপ করলাম, থাইরয়েড স্টর্মকে অ্যাভয়েড করার জন্য, থাইরোটক্সিক ক্রাইসিসকে অ্যাভয়েড করার জন্য। আচ্ছা, ইসিজি এবং কার্ডিয়াক ফিটনেসটা অবশ্যই দেখতে হবে, স্পেশালি কার্ডিয়াক টক্সিক গয়টারের পেশেন্টদেরকে, কারণ কার্ডিয়াক ফেলিওরের চান্স আছে। আর লুগোল সায়োডিনটা দেওয়া হয়, কারণ যেটা আমি বললাম যে 10 দিন আগে থেকে দেওয়া হয় সার্জারির, কারণ গ্ল্যান্ডটা আরো ফার্ম থাকে এবং ভাস্কুলারিটি কমে আসে, সেই ক্ষেত্রে পোস্ট অপারেটিভ হেমোরেজের চান্সটা অনেকাংশে কমে যায়। আমার মনে হয় এটা সবার জন্য খুব উপকারী হবে, একটু সুন্দর করে এটা গুছানো আছে। আচ্ছা, এরপর কনসেন্ট তো নেবই, আমরা ভয়েস চেঞ্জ নিয়ে কাউন্সিলিং করব, হাইপোথাইরয়েডিজম হাইপোপ্যারাথাইরয়েডিজম এগুলো নিয়ে কাউন্সিলিং করব। আচ্ছা, পজিশন আমাদের দরকার নাই, স্টিচ মার্ক এগুলো আমাদের প্রয়োজন নাই। এটা আমাদের এত কিছু লাগবে না। পোস্ট থাইরয়েডেক্টমি স্কার ইম্পর্টেন্ট না, কমপ্লিকেশনটা আমি তোমাদের বলে ক্লাসটা শেষ করে দেই। এই কমপ্লিকেশনটা খুব ইম্পর্টেন্ট। এক নম্বর হচ্ছে হেমোরেজ। হেমোরেজের মধ্যে স্লিপিং অফ লাইগেচার আইদার ফ্রম দ্য সুপিরিয়র থাইরয়েড আর্টারি বা স্মল যে কোনো ভেইন থেকে হতে পারে। আরেকটা ব্যাপার যেটা হয় সেটা হচ্ছে যে জেনারেল অ্যানেস্থেশিয়া বা যখন আমরা কোনো ম্যাসিভ ডিসেকশন সার্জারি করা হয় সেক্ষেত্রে একটা হাইপোটেনসিভ অ্যানেস্থেশিয়া দেওয়া হয়, যেটার জন্য ইনিশিয়ালি সার্জারির সময় পেশেন্টের ব্লাড প্রেশারটা মেনটেন করা হয়। সাপোজ তার প্রেশারটা নর্মালি থাকে 130/90, তাকে 100/70 বা 100/80 একটা প্রেশারে মেনটেন করা হয়। পরবর্তীতে যখন সে নর্মাল প্রেশার গেইন করে তখন ছোট 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 অনেক ভেসেল ওপেন আপ হয়। হুম, এই জন্য কিন্তু অনেক হেমোরেজ হতে পারে, যেটা হওয়া উচিত না। এটা সার্জনের উচিত কেয়ারফুলি এটাকে ইয়ে করা। তো ওটা আমি তোমাদের সাথে ডিসকাস করেছি যে টেকিকার্ডিয়া হতে পারে, হাইপোটেনশন, ব্রেথলেসনেস হতে পারে যদি হেমোরেজ হয়, সেক্ষেত্রে ইভেন রেসপিরেটরি অবস্ট্রাকশনও হতে পারে, হেমাটোমা হতে পারে, ল্যারিঞ্জিয়াল ইডিমিয়া হতে পারে, রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ পলসি হতে পারে। ট্রিটমেন্ট কি? ইভাকুয়েশন অফ হেমাটোমা বলা হয়েছে। আচ্ছা, এছাড়া থার্ড আরেকটা কমপ্লিকেশন কি? রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ পলসি হতে পারে, পলসি বা প্যারালাইসিস। এখানে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভে কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট নেই, স্টেরয়েড দেওয়া হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে স্টেরয়েড দিলে পরে নার্ভে যদি মাইনর ড্যামেজ থাকে তাহলে সেটা রিগেইন করে নর্মালি আফটার সাম পিরিয়ড লাইক 3 weeks to 6 weeks। কিন্তু যদি এটা রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভে বাইল্যাটারাল ইনজুরি হয়ে থাকে তাহলে ভয়েস চেঞ্জ হতে পারে, এবং এর থেকেও ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সেটা আমাদের ডিসনিয়া করে স্ট্রাইডর করতে পারে। সেক্ষেত্রে কি করতে হবে? ট্রাকিওস্টোমি লাগতে পারে। এত বেশি পরীক্ষায় ধরে না। হাইপোপ্যারাথাইরয়েডিজম হতে পারে। হুম, প্যারাথাইরয়েড গ্ল্যান্ডটার টেম্পোরারি ইয়ের জন্য হাইপোপ্যারাথাইরয়েডিজম হতে পারে। সেক্ষেত্রে আমাদের সাধারণত ক্যালসিয়াম গ্লুকোনেট ইনজেকশন আইভি 8 আওয়ারলি দেওয়া হয়, পরবর্তীতে ক্যালসিয়াম কার্বনেট সাপ্লিমেন্ট দেওয়া হয়। ক্যালসিয়াম গ্লুকোনেট ইনজেকশন আইভি 8 আওয়ারলি দেওয়া হয় এবং পরবর্তীতে ক্যালসিয়াম কার্বনেট সাপ্লিমেন্ট দেওয়া হয়। এছাড়া যেটার কথা আমরা তখন বলেছিলাম যে থাইরোটক্সিক ক্রাইসিস বা থাইরয়েড স্টর্ম, যদি আমি থাইরয়েড গ্ল্যান্ডের থাইরোটক্সিক পেশেন্টকে আমি যদি প্রিপেয়ার না করে সার্জারিতে যাই ডিউ টু ওভার বার্ডেন স্ট্রেস, এটা কিন্তু হবে। সেক্ষেত্রে 12 থেকে 24 ঘন্টার মধ্যে পেশেন্টের যেটা হয় সেটা হলো কিছু সার্কুলেটরি কলাপস, হাইপোটেনশন, এটা হবে। হাইপার পাইরেক্সিয়া, নর্মালি রুগীর হিট ইনটলারেন্স ছিল, এখন হাইপার পাইরেক্সিয়া হবে। নর্মালি তার টেকিপনিয়া, সাইনাস টেকিকার্ডিয়া এগুলো ছিল, এগুলো অ্যাগ্রাভেট করবে, প্যালপিটেশন অ্যাগ্রাভেট করবে, বলেছি যে কার্ডিয়াক ফেলিওর বা কমাতে যেতে পারে।
ডায়রিয়া ছিল, এখন আরো ওভার মর্টালিটির জন্য ভমিটিং হতে পারে। তো এগুলো ইনভেস্টিগেশন, এটা ওটা এগুলো কিছু লাগবে না। প্রোপাইল থাইরয়েডোসিল অ্যান্টি থাইরয়েড ড্রাগ দিতে হবে, আর ওই যে কার্ডিয়াক মনিটরিং এর জন্য ডিগক্সিন দিতে হবে, যেটা আমি বলেছিলাম প্যালপিটেশনের জন্য, ড্রাগটার নাম বলিনি, ডিগক্সিন দিতে হবে, আর সরি ডিজিটক্সিন দিতে হবে, আর হচ্ছে এমনি সিমটোমেটিক। ঠিক আছে, এ হলো কথাবার্তা শেষ। আমি কি কানেকশনে আছি রিদওয়ান? জি ম্যাডাম, আচ্ছা। জি ম্যাডাম। আচ্ছা, আমার কাছে মনে হয় যে ঘন্টা দেড়েক আমরা থাইরয়েডের বিভিন্ন জিনিসগুলো, আমার বড় একটা এলাবোরেটেড লেকচার ছিল, সেই লেকচারটা আমি যতটুকু সম্ভব তোমাদের সাথে ডিসকাস করলাম। আমার মনে হয় যে আর কি কোনো কোয়েশ্চেন্স বা কেউ কি করেছে যে ফেসবুকে ইয়ে চলার সময়? ম্যাডাম, দুইজন কোশ্চেন করেছে। হুম। একজন কোশ্চেন করেছে ম্যাম, আমি দিচ্ছি। ম্যাম, ন্যাচারাল হিস্ট্রি অফ মাল্টিনোডিউলার গয়টার সম্পর্কে একটু বলতেন, এটা বলেছে একজন। আমার মনে হয় একটু সামান্য আমি বলেছিলাম, ওই যে সিস্টিক ডিজেনারেশনটা হয়। হ্যাঁ, এটা একটু বই থেকে দেখে নিও। আর জি কি ম্যাম। কোয়েশ্চেন আছে? না, আমার মনে হয় কি আরেকজন কোশ্চেন মানে করেছেন, ফলিকুলার আর প্যাপিলারির ডিফারেন্স কার্সিনোমা বিটুইন ডিফারেন্স ফলিকুলার এন্ড হুম পিটুইটারি কার্সিনোমা। হয়ে গিয়েছে। কার্সিনোমা ওই যে যখন ক্লাসটা আমরা আলাপ করছিলাম তখন এটা আলাপ হয়ে গিয়েছে। জি ম্যাম। ফলিকুলারটা এটা আলাপ হয়ে গিয়েছে। আমার মনে হয় যে জি, জি ম্যাম। থাইরয়েডটা পড়তে হবে। হুম, থাইরয়েডের চ্যাপ্টার গুলো পড়তে হবে, এবং কোয়েশ্চেন্স সব, এটা একটা টিপস তোমাদের জন্য। তোমরা তোমাদের রেজিস্ট্রার স্যারদের সাথে যোগাযোগ করো, তাহলে পরে কিন্তু কোয়েশ্চেন যে পুলটা থাকে, কার্ডের কোয়েশ্চেনের যে পুলটা থাকে, সেটা কিন্তু আসলে একটা ওপেন সিক্রেট। এটা যদি তোমরা চাও তাহলে কিন্তু ওনারা কোয়েশ্চেন গুলো দেন, এবং কোয়েশ্চেন গুলো যদি তোমরা সলভ করো, হ্যাঁ, এবং আজকে যেভাবে আমি কোয়েশ্চেন এবং আনসার এগুলো আলাপ করছিলাম, সেরকম যদি বইটা নিয়ে 2-3 জন ফ্রেন্ড মিলে, এখন তো জুমে আমরা মিটিং করতে পারি, তো অফিসিয়াল না হোক আনঅফিসিয়ালি যদি আমরা যার যেটা বই খাতা আছে সেগুলো নিয়ে যদি ডিসকাস করি, তাহলে কিন্তু মোটামুটি কাভার হয়ে যায়। আর পড়তে হবে, থাইরয়েডের পড়াও আসলে অনেক আছে, ব্রেস্টেরও এরকম পড়া অনেক আছে, এগুলো পড়াগুলো থাকলে পরে আমার মনে হয় যে ভাইভাতে তেমন কষ্ট হবে না, জি আশা করি। ম্যাডাম। জি। বলো। জি ম্যাডাম। না, আপনি বলুন ম্যাডাম, সমস্যা নেই। না, আমার তো মোটামুটি বলা হলো, অনেকক্ষণ ধরেই বললাম। আমার মনে হয় যে থাইরয়েডে আমার মোটামুটি ঝুলিতে যা যা ছিল আমি খুলে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। অনেক ধন্যবাদ ম্যাডাম, অনেক ধন্যবাদ। আপনি অনেক কষ্ট করেছেন ম্যাডাম, নেটের সমস্যার কারণেও আপনি অনেকবার নেটের প্রবলেম হয়েছে, তারপর আপনি এসেছেন। অনেক ধন্যবাদ ম্যাডাম, অনেক কষ্ট করেছেন এতক্ষণ ধরে, অনেকক্ষণ ইউ সময় ওয়েলকাম। হলো। হ্যাঁ, ধন্যবাদ ম্যাডাম, আমরা নেক্সটে তাহলে আবার অন্য টপিক নিয়ে আসবো ইনশাল্লাহ। জি ম্যাডাম। ইনশাল্লাহ। জি। সবাই ভালো আসসালাম। থাকবেন। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।